প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিএসই কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভালো আছো তোমরা? জি স্যার। আচ্ছা, আমি গত ক্লাসে তোমাদের অ্যালকোহলের সাধারণ প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে অ্যালকোহলের একটা প্রস্তুতি আছে, সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি। এরপরে আলোচনা করব মিথানল এবং ইথানল শিল্প উৎপাদন, মিথানল এবং ইথানল শনাক্তকরণ পরীক্ষা, অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা, সবশেষে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্যকরণ বা পার্থক্য সূচক পরীক্ষা। শুরুতেই আলোচনা করছি কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি। তো এক্ষেত্রে একটু বলে রাখি যে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে যে অ্যালকোহল পাওয়া যায় সেটা সবসময় প্রাইমারি অ্যালকোহল হিসেবে পাওয়া যাবে। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক অনেক ধরনের জাতক আছে। অ্যালকোহল প্রস্তুত করা হবে 3 ধরনের জাতক থেকে। একটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড থেকে, দ্বিতীয়টা এস্টার থেকে, তৃতীয়টা অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে। তো এগুলো আমি পরপর বিক্রিয়া সহ আলোচনা করছি, তোমরা বোর্ড লক্ষ্য করো। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি। তো প্রথমটা অ্যাসাইল হ্যালাইড থেকে বা অ্যাসাইল ক্লোরাইড থেকে। তাহলে এখানে শক্তিশালী বিজারকটা হচ্ছে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইটা হচ্ছে বিজারক। তো এখানে দ্রাবক হিসাবে শুষ্ক ইথার দ্রাবক ব্যবহার করা হবে। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে জাইমান হাইড্রোজেন নির্গত হবে। এই জাইমান হাইড্রোজেনেই কিন্তু এই অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইডকে বিজারিত করবে, বিজারিত করে প্রাইমারি অ্যালকোহলে রূপান্তর করবে। এই ক্ষেত্রে কি ঘটে তোমরা একটু লক্ষ্য করো। এখানে এই যে অ্যাসাইল ক্লোরাইড, আমরা এই মূলকটাকে বলি অ্যাসাইল মূলক। এই অ্যাসাইল মূলকের মধ্যে যে কার্বনের মূলকটা থাকে সেইটা মূলত প্রাইমারি অ্যালকোহলীয় মূলকে পরিণত হয়, অর্থাৎ CH2OH এ পরিণত হয়। তাহলে কি দাঁড়াবে? এই CO2টা CH2OH হয়ে যায়, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহলীয় মূলকে পরিণত হয়। ফলে এই যৌগটাকে আমরা বলি একটা কি প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা জাতক সেটা হলো এস্টার থেকে। তাহলে এস্টার থেকে কিভাবে পাওয়া যায়? এই এস্টারকে যদি আমরা ওই একই রকম শুষ্ক ইথার দ্রাবকে দ্রবীভূত শক্তিশালী বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিজারণ করি তাহলে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হবে। 3 নম্বর জাতক যেটা সেটা হলো অ্যাসিড অ্যানাইড্রাইড থেকে। অ্যাসিড অ্যানাইড্রাইড যৌগটা কোনটা? যেমন RCO, এইটা হচ্ছে অ্যাসিড অ্যানাইড্রাইড। অর্থাৎ অ্যাসিড অ্যানাইড্রাইড তো 2টা অ্যাসাইল মূলক থাকে আর একটা ইথারীয় অক্সিজেন থাকে।
এক্ষেত্রে 8টা হাইড্রোজেন লাগবে। এখানেও কিন্তু এই সিওটা, এই যে সিও অংশটা, এটা CH2 হয়ে যাবে, অর্থাৎ CH2OH আর CH2OH প্রাইমারি অ্যালকোহল হবে। যেহেতু এখানে 2টি অ্যাসাইড গ্রুপ আছে, এই জন্য 2 অণু প্রাইমারি অ্যালকোহল হবে। আর এই যে একটা অক্সিজেন থাকে, ইথারীয় অক্সিজেন, এইটা হাইড্রোজেন যুক্ত হয়ে পানি তৈরি করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসাইল ক্লোরাইড কে শক্তিশালী বিজারকের সাথে বিজারণ করলে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। এস্টার কে শক্তিশালী বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাথে বিজারণ করলে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। আর অ্যাসিড অ্যানহাইড্রাইড কে যদি আমরা শুষ্ক ইথার দ্রাবকে অনুরূপভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারণ করি, তাইলে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। এরপরে আমি আলোচনা করব মিথানল শিল্প উৎপাদন। একটু বোর্ড লক্ষ্য করো। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে মিথানল শিল্প উৎপাদন, এটা মিথানল শিল্প উৎপাদন করা হয় ওয়াটার গ্যাস থেকে বা পানি গ্যাস থেকে। আর ওয়াটার গ্যাস কি? ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের সমমোলার মিশ্রণ। কার্বন মনোক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের সমমোলার মিশ্রণকেই ওয়াটার গ্যাস বলা হয়। এবং এই ওয়াটার গ্যাসটাকে এইভাবে লেখা হয়, এই যে COH2 দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে লেখা হয় ওয়াটার গ্যাস। তোমাকে যদি বলা হয় যে ওয়াটার গ্যাস কি, তখন তুমি এইভাবে লিখবে। এটা সংকেত বলতে মিশ্রণ আর কি, এটা একসাথে থাকে। এই ওয়াটার গ্যাস থেকেই শিল্পক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ দেশে মিথানল বা মিথাইল অ্যালকোহলকে শিল্প উৎপাদন করা হয়। এক্ষেত্রে প্রথমে ওয়াটার গ্যাসটা তৈরি করে নিতে হয়। ওয়াটার গ্যাস কিভাবে পাওয়া যাবে? লোহিত তপ্ত কোক। কোক মানে কি? কয়লা। একদম কয়লাটাকে আমরা কার্বন হিসেবে জানি। এবং সেই লোহিত তপ্ত কোক মানে অনেক উত্তপ্ত হবে। লোহিত তপ্ত মানে কি? তাপ দিলে লোহা যেরকম লাল হয়ে যায় সেই রকম লাল হবে, সেটাকে বলে লোহিত তপ্ত কোক। এবং সেই তাপমাত্রা হলো 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহিত তপ্ত কোক কার্বন এর সাথে যদি স্টিমের বিক্রিয়া করা হয়, তাহলে এই ওয়াটার গ্যাস, দেখো এই যে আমি লিখলাম লোহিত তপ্ত কোক কার্বন স্টিম, 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটার গ্যাস পাওয়া যায়। এই ওয়াটার গ্যাসটাকে আবার বিজারণ করা হবে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে। ওয়াটার গ্যাসের মধ্যে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, এক্ষেত্রে প্রভাবক হিসেবে জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হবে, সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা ক্রোমিয়াম অক্সাইডের মিশ্রণ হিসেবে ব্যবহার করা হবে, অর্থাৎ মিশ্র প্রভাবক ব্যবহার করা হবে। চাপ কত থাকবে? 200 অ্যাটমসফিয়ার চাপ থাকবে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিতে হবে, দিলে মিথানল পাওয়া যাবে। আমরা এরপরে ইথানল শিল্প উৎপাদন দেখব। বোর্ড লক্ষ্য করো।
ইথানল শিল্প উৎপাদনের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে শ্বেতসার জাতীয় পদার্থ, অর্থাৎ শ্বেতসার জাতীয় পদার্থ কোনগুলো, যেমন আলু, গম, ভুট্টা, চাল, এগুলোকে আমরা বলি কি, অর্থাৎ শস্য দানা। এই শস্য দানাগুলোকে বলে স্টার্চ। এই স্টার্চ বা শ্বেতসার জাতীয় পদার্থ থেকে ফার্মেন্টেশন পদ্ধতিতে ইথানল তৈরি করা হয়। ফার্মেন্টেশন, এটা ইংরেজি শব্দ, বাংলায় বলে গাজন বা চোলাইকরণ। তাইলে ফার্মেন্টেশন কি? শ্বেতসার জাতীয় জটিল আণবিক গঠন বিশিষ্ট জৈব যৌগকে এনজাইমের উপস্থিতিতে বিযোজিত করে সরল বা ক্ষুদ্র অণুতে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় গাজন বা ফার্মেন্টেশন বা চোলাইকরণ। এই ফার্মেন্টেশন পদ্ধতিতে কিভাবে ইথানল তৈরি হয়, তোমরা বিক্রিয়াগুলো আগে লক্ষ্য করো, পরে আমি ব্যাখ্যা করব। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে ফার্মেন্টেশন পদ্ধতিতে শ্বেতসার জাতীয় পদার্থ থেকে কিভাবে ইথানল তৈরি করা হয়। এক্ষেত্রে শ্বেতসার জাতীয় পদার্থ যেমন আলু বা গম বা ভুট্টা, এগুলোর মূল উপাদান কি? স্টার্চ। সেই স্টার্চকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি এনজাইমের উপস্থিতি, সেই এনজাইমটা কি, কোন এনজাইম? প্রথমত ডায়াস্টেজ এনজাইম। এই ডায়াস্টেজ এনজাইমটা 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস আমরা বিক্রিয়া করলে মল্টোজ হবে। এই মল্টোজ আবার আদ্র বিশ্লেষণ হলে এবার ম্যালটেজ এনজাইমের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায় গ্লুকোজ হবে। এক অণু মল্টোজ আদ্র বিশ্লেষিত হলে 2 অণু গ্লুকোজ হয়ে যাবে। পরবর্তীতে এই গ্লুকোজ আবার জাইমাস এনজাইম দ্বারা বিযোজিত হয়ে ভেঙে ইথানল তৈরি করবে। এখানে যে ইথানলটা পাওয়া যায়, এই ইথানলটা 12 থেকে 15% ইথানল, সাথে পানি থাকবে, গ্লিসারিন থাকবে। অর্থাৎ প্রথমে ইথানলটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এটাকে বিশুদ্ধ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রাপ্ত ইথানল যেটা, সেটা এই মিশ্রণটাকে কি করতে হবে? আংশিক পতন করতে হবে। আংশিক পতন করলে রেকটিফাইড স্পিড পাওয়া যাবে। রেকটিফাইড স্পিড কি?
95.6% ইথানলকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিট পরবর্তীতে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন সহ পাতন করলে 99.5% ইথানল পাওয়া যায়। এই যে 99.5% বিশুদ্ধ ইথানল, এইটাকে বলা হয় পরম অ্যালকোহল বা অ্যাবসলিউট অ্যালকোহল। তবে শ্বেতসার জাতীয় পদার্থ থেকে আমরা পর্যায়ক্রমে কি পেতে পারি? বিশুদ্ধ ইথানল পেতে পারি। ফার্মেন্টেশন পদ্ধতিতে ইথানল তৈরি করা, এইটা আবার দুইটা পদ্ধতি। একটা তো আমি এখন দেখাইলাম কিভাবে শ্বেতসার জাতীয় পদার্থ অর্থাৎ শস্য দানা থেকে বা আলু থেকে কিভাবে তৈরি করা যায়। আরেকটা পদ্ধতি আছে চিটাগুড় থেকে ইথানল তৈরি করা। এই চিটাগুড় যেটা, এটাকে আবার মোলাসেসও বলা হয়, মোলাসেস, ইংরেজিতে বলে মোলাসেস। আবার বাংলা আরেকটা নাম আছে মাতগুড়, মাতগুড়ও বলা হয়। চিটাগুড় এটা অনেক সময় গরুকেও খাওয়ায়, গরু মোটা তাজা করার জন্য খাওয়ানো হয়। এটা চিটাগুড়টা কি, কোথায় পাওয়া যায়? এটা চিনির কলে আখের রসকে তাপ দিয়ে গাঢ় করলে চিনি ক্লাসিত হয়ে নিচে জমা হয়। পরবর্তীতে চিনিকে পৃথক করলে গাঢ় বাদামি বর্ণের সিরাপি এক ধরনের তরল পদার্থ পাওয়া যায়। এই যে গাঢ় বাদামি এবং সিরাপি তরল পদার্থ, এইটা কি বলা হয় চিটাগুড় বা ইংরেজিতে বলে মোলাসেস। এই চিটাগুড়ের মধ্যে কি থাকে? চিটাগুড়ের মধ্যে 30% সুগার এবং 35% ইনভার্ট সুগার বা ইনভার্ট চিনি থাকে। ইনভার্ট চিনিটা কি? ইনভার্ট চিনি হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমমোলার মিশ্রণ। তাহলে চিটাগুড় থেকে ইথানল প্রস্তুতি মানে হচ্ছে সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ থেকে ইথানল প্রস্তুতি। সেটা কিভাবে করা হয় সেটার একটু বর্ণনা আমি আগে দেই, তারপর বিক্রিয়া তোমাদের দেখাচ্ছি। চিনিকল থেকে প্রাপ্ত এই চিটাগুড়কে পানি দ্বারা লঘু করে 10% দ্রবণ তৈরি করা হবে। এই 10% জলীয় দ্রবণের সাথে প্রথমে লঘু সালফিউরিক অ্যাসিড মিশানো হবে ব্যাকটেরিয়া মারার জন্য। পরবর্তীতে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট এই রাসায়নিক পদার্থের উপস্থিতিতে ইস্ট যোগ করা হয়। ইস্ট যদি যোগ করা হয়, সেই ইস্ট থেকে দুই ধরনের এনজাইম নির্গত হবে, ইনভার্টেজ এবং জাইমেস। এই যে ইনভার্টেজ এবং জাইমেস, এই দুই ধরনের এনজাইমই সুক্রোজ এবং গ্লুকোজকে বা ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করবে। তোমরা বোর্ডে বিক্রিয়া লক্ষ্য করো।
তোমরা লক্ষ্য করো একটু যে এই বিক্রিয়াগুলো অনেকটা আগের বিক্রিয়ার মতোই। সুক্রোজের ভিতরে কি থাকে আসলে? সুক্রোজটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের একটা ডাইস্যাকারাইড। এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ যদি ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তখন ফ্রুক্টোজ হবে। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ আমরা আবার উল্টো ভাবে পেতে পারি। সুক্রোজকে যদি ইনভার্টেজ এনজাইম 30 ডিগ্রি সেলসিয়াস আমরা আদ্র বিশ্লেষণ করি তাইলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, অর্থাৎ গ্লুকোজ আর ফ্রুক্টোজকে বিক্রিয়া করলে আমরা সুক্রোজ পাবো। সুক্রোজকে ভাঙলে আবার এই ভাঙাটা বলতে আদ্র বিশ্লেষণের মাধ্যমে বিক্রিয়া করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো। দেখো তোমরা এখানে যেটা লক্ষণীয় যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ C6H12O6, এখানেও C6H12O6 দুইটার সংকেত একই। আসলে এদের গাঠনিক সংকেত ভিন্ন। দুই বা ততোধিক যৌগের আণবিক সংকেত যদি একই হয় কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয় তাদেরকে পরস্পর কি বলে? সমাণু। অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে পরস্পরের সমাণু, এই জন্য কিন্তু আণবিক সংকেত একই দেখা যাচ্ছে। এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ তাহলে আমরা যখন C6H12O6 লিখবো তাহলে এখানে এটা গ্লুকোজও হতে পারে, ফ্রুক্টোজও হতে পারে। জাইমেস এনজাইমের উপস্থিতিতে 30 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়া করলে ইথানল হবে, এটা বিযোজিত হয়ে যাবে, ইথানল হবে আর কার্বন ডাইঅক্সাইড হবে। এক্ষেত্রে কিন্তু বিশুদ্ধ ইথানল প্রথমে পাওয়া যাবে না, এক্ষেত্রে প্রথমে মিশ্রণ পাওয়া যাবে। সেই মিশ্রণটাকে আংশিকপতন করতে হবে। আংশিকপতন করলে রেকটিফাইড স্পিরিট পাওয়া যাবে। রেকটিফাইড স্পিরিটকে পরবর্তীতে ক্যালসিয়াম অক্সাইড বা চুন সহ পাতন করলে, আবার অন্যভাবেও করা যায়, বেনজিন সহ পাতন করলেও বিশুদ্ধ ইথানল পাওয়া যায়। এখানে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, আমি এখন আলোচনা করব অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা। অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা। অ্যালকোহল শনাক্ত করার দুইটা পরীক্ষা আছে। একটা হলো ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, আর একটা PCl5 অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা। ধাতব সোডিয়াম সহ পরীক্ষা কি? অ্যালকোহলের মধ্যে যদি আমরা সোডিয়াম ধাতু যোগ করি তাহলে বুদবুদ সহ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই বুদবুদ সহ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলেই আমরা বুঝতে পারবো যে প্রদত্ত জৈব যৌগটা অ্যালকোহল। সমীকরণটা আমি লিখছি, বোর্ড লক্ষ্য করো। অর্থাৎ অ্যালকোহলের মধ্যে সোডিয়াম ধাতু দিলে এই হাইড্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে বের হবে, তখন আমরা বুঝতে পারবো যে অ্যালকোহল। আর আরেকটা পরীক্ষা PCl5 সহ পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা যেটা PCl5 সহ পরীক্ষা। PCl5 সহ পরীক্ষার ক্ষেত্রে অ্যালকোহলের মধ্যে যদি আমরা PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করি তাহলে প্রথমে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। যেহেতু ওই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যেটা সেটা বর্ণহীন,
আমরা বুঝতে পারি না সেটাকে এই অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাকে আবার শনাক্ত করার জন্য অ্যামোনিয়া সিক্ত কাচদণ্ড টেস্ট টিউবের উপরে ধরা হয়। যদি HCl গ্যাস তৈরি হয় তাহলে অ্যামোনিয়া গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করবে। অর্থাৎ অ্যালকোহল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে প্রথমে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা তৈরি হবে। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা যখন তৈরি হবে তখন আমরা টেস্ট টিউবের উপরে একটা কাচদণ্ডের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগিয়ে যদি মুখে ধরি তাহলে অ্যামোনিয়া আর HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হলে আমরা বুঝতে পারবো যে প্রদত্ত জৈব যৌগের ভিতরে অ্যালকোহল আছে। অর্থাৎ এটা হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহলিক মূলকের শনাক্তকরণ পরীক্ষা। এটা প্র্যাকটিক্যালি তোমাদের এগুলো খাতায় লিখতে হবে। এরপরে মিথানল এবং ইথানল শনাক্তকরণ বা পার্থক্যকরণ। মিথানল এবং ইথানল উভয়ই কিন্তু এই দুইটা বিক্রিয়া প্রদর্শন করবে, কিন্তু কোনটা মিথানল কোনটা ইথানল দুইটা টেস্ট টিউবের ভিতরে যদি আলাদাভাবে মিথানল ইথানল দেয়া হয় তোমাকে, তুমি কিভাবে বুঝবে কোনটা মিথানল কোনটা ইথানল? এই জন্য আলাদা পরীক্ষা করতে হবে তোমাকে। তাহলে শুরুতে মিথানল শনাক্তকরণ পরীক্ষা তোমরা বোর্ড লক্ষ্য করো। মিথানল শনাক্তকরণ পরীক্ষাটা কিভাবে করা হবে? স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে মিথানল যদি যোগ করি, এটার নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। এটা আসলে এই কার্বক্সিল মূলকের সাপেক্ষে অর্থপ্রতিসর একটা হাইড্রোজেন মূলক। এটা রাসায়নিক নাম অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। এই অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিডকে বাণিজ্যিকভাবে স্যালিসাইলিক অ্যাসিড বলা হয়। এই স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যদি মিথানল দিই আমরা গাঢ় সালফেসিড সহ, তাহলে আয়োডক্সের গন্ধের মতো মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন করবে। এই মিথাইল স্যালিসাইলেট যদি উৎপন্ন হয় তখন আমরা বুঝবো মিথানল। এই বিক্রিয়াটা ইথানল প্রদর্শন করবে না। আরেকটা পরীক্ষা আছে ইথানলের জন্য, সেটা কি? আয়োডোফর্ম পরীক্ষা। তাহলে ইথানল শনাক্ত করার যে পরীক্ষা, এই পরীক্ষাটার নাম অ্যাকচুয়ালি হলো আয়োডোফর্ম পরীক্ষা। কেন আয়োডোফর্ম? কারণ এই বিক্রিয়া আয়োডোফর্ম উৎপন্ন হয়, যে CH3 এটাকে বলে আয়োডোফর্ম। যেমন CH3 থাকলে বলি ক্লোরোফর্ম, CH3 থাকলে বলি আয়োডোফর্ম। এই আয়োডোফর্মটা কিন্তু পানিতে অদ্রবণীয়, এটা অদক্ষিণ হিসেবে পাওয়া যায়। অর্থাৎ ইথানলের মধ্যে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে যদি হলুদ বর্ণের অধক্ষেপ পাওয়া যায়, যেটিকে আমরা বলছি আয়োডোফর্ম, তখন আমরা বুঝতে পারবো যে পরীক্ষা নলে ইথানল আছে। এই বিক্রিয়া আবার মিথানল প্রদর্শন করবে না। কাজেই আগের পরীক্ষা এবং এই পরীক্ষা, এই দুইটার সাহায্যে আমরা মিথানল এবং ইথানলকে শনাক্ত করতে পারি, পার্থক্য করতে পারি। সর্বশেষ যে পড়া প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য 3 ভাবে করা যায়। প্রথম পরীক্ষাটা হচ্ছে লুকাস বিকারক সাহায্যে পরীক্ষা, যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা। আরো 2টা পরীক্ষা আছে, আরেকটা আছে জারণ পদ্ধতির সাহায্যে, সর্বশেষ হচ্ছে ডিহাইড্রোজেনেশন পদ্ধতি। লুকাস বিকারক পরীক্ষা। লুকাস বিকারকটা কি? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক।
লুকাস বিকারক যদি আমরা পৃথকভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে টারশিয়ারি অ্যালকোহলের সাথে তৎক্ষণাৎ বিক্রিয়া করে সাদা বর্ণের পদক্ষেপ তৈরি করবে। কক্ষ তাপমাত্রায় এই বিক্রিয়া সংঘটিত হবে। যদি সেকেন্ডারি অ্যালকোহল হয়, কক্ষ তাপমাত্রায় 5 থেকে 10 মিনিট পরে সাদা পদক্ষেপ পাওয়া যাবে। যদি প্রাইমারি অ্যালকোহল হয়, কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া সংঘটিত হবে না, তবে উত্তপ্ত অবস্থায় তৈলাক্ত স্তর বা তৈলাক্ত দ্রবণ তৈরি হবে। এক্ষেত্রে সাদা পদক্ষেপ তৈরি হবে না। আমি বিক্রিয়াগুলো লিখছি, তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো, তিনটা টেস্ট টিউবের ভিতরে মনে করলাম একটার মধ্যে প্রাইমারি অ্যালকোহল আছে, একটা সেকেন্ডারি আছে, একটা টারশিয়ারি অ্যালকোহল আছে। আমরা তিনটার ভিতরে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইড যদি আমরা যোগ করি, অর্থাৎ লুকাস বিকারক যদি যোগ করি, তাহলে দেখা যাবে যেটা টারশিয়ারি অ্যালকোহল। দেখো, আমি কিন্তু টারশিয়ারি অ্যালকোহলটা আগে লিখলাম, সেটা 25°C তাপমাত্রা, অর্থাৎ কক্ষ তাপমাত্রায় তৎক্ষণাৎ দেওয়ার সাথে সাথেই সাদা পদক্ষেপ হবে, অর্থাৎ দ্রুত বিক্রিয়াটা সংঘটিত হবে। যদি সেকেন্ডারি অ্যালকোহল হয়, একই জিনিস দিব আমরা, এক্ষেত্রে কক্ষ তাপমাত্রায় 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়াটা সংঘটিত হবে, অর্থাৎ সাদা পদক্ষেপ পাওয়া যাবে। কিন্তু যদি প্রাইমারি অ্যালকোহল হয়, যেমন মিথানল, ইথানল, এগুলো দিলে এই ক্ষেত্রে কিন্তু দেখো তাপ চিহ্ন দিলাম আমি, এখানে কিন্তু তাপ চিহ্ন দেই নেই, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় এই বিক্রিয়া সংঘটিত হবে না, তবে উত্তপ্ত অবস্থায় তৈলাক্ত স্তর পাওয়া যাবে সাদা পদক্ষেপের পরিবর্তে। এই নিয়ে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের পার্টিকুলার পরীক্ষা অর্থাৎ লুকাস বিকারক পরীক্ষা আলোচনা করলাম। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে জারণ পদ্ধতিতে কিভাবে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলকে পার্থক্য করব। লক্ষ্য করো,
দেখো একটু সময় কম, আমি দ্রুত এটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহল, এদেরকে জারণ প্রক্রিয়া দ্বারা পার্থক্য করা যায়। এখানে জারক হিসেবে কি ব্যবহার করা হয়? শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক মিশ্রণ ব্যবহার করা হয়, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক মিশ্রণ ব্যবহার করা হয়। অর্থাৎ যদি পটাশিয়াম, আমরা এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক মিশ্রণ ব্যবহার করলাম, এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক যদি বিক্রিয়া করে, নিজেরা বিক্রিয়া করে পটাশিয়াম বাইসালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি আর জাইমান অক্সিজেন তৈরি করবে। অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক গাঢ় সালফিউরিকটা বিক্রিয়া করে এই জাইমান অক্সিজেন তৈরি করবে। এই জাইমান অক্সিজেনটা পরবর্তীতে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে। যদি প্রাইমারি অ্যালকোহল হয়, এটা জারিত হয়ে প্রথমে অ্যালডিহাইড হবে, পরে অ্যাসিড হবে। তোমরা এখানে একটু যেটা তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে সেটা দেখো, এখানে যেটা ইথানল, এই ইথানলটার মধ্যে কয় কার্বন আছে? 2টা কার্বন আছে। দেখো এখানে ইথানল যেটা, এখানে 2টা কার্বন, অ্যাসিড যেটা, এখানে 2টা কার্বন। অর্থাৎ যদি প্রাইমারি অ্যালকোহল হয়, পার্থক্যটা আমরা কেমনে বুঝবো কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা টারশিয়ারি? দেখো তিনটারই শেষে কিন্তু অ্যাসিড তৈরি হয়। তোমরা লক্ষ্য করো, প্রথমটা শেষে অ্যাসিড, পরেরটা শেষও অ্যাসিড, তারপরেরটা অ্যাসিড। তাহলে পার্থক্য কিভাবে করবো? এখানে পার্থক্য করতে হবে উৎপন্ন অ্যাসিডের কার্বন পরমাণুর সংখ্যা দ্বারা। কিরকম? প্রাইমারি অ্যালকোহলে কার্বন সংখ্যা, ধরো এখানে 2 কার্বন, এখানে যেটা অ্যালডিহাইড হলো সেটাও 2 কার্বন, অ্যাসিড যেটা সেটাও 2 কার্বন। অর্থাৎ প্রাইমারি অ্যালকোহলকে জারণ করলে উৎপন্ন অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয়ের ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা সমান থাকবে, 2 কার্বন 2 কার্বন 2 কার্বন। এটা অন্য যদি হয় সেই ক্ষেত্রে কার্বন সংখ্যা সমান থাকবে। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে দেখো, এইটা 2 কার্বন, এটাও 2 কার্বন, কিন্তু এইটা 1 কার্বন। দেখো, অর্থাৎ সেকেন্ডারি অ্যালকোহল জারিত হলে যে কিটোন হবে, তোমরা খেয়াল রাখবা যে প্রাইমারি অ্যালকোহল জারিত হলে হবে অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহল জারিত হলে হবে কিটোন। সেই কিটোনের মধ্যে কিন্তু এখানে 2 কার্বন, এখানেও 2 কার্বন সমান থাকবে, কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে একটা কার্বন সংখ্যা কমে গেছে, এখানে 2 কার্বন, কিন্তু এখানে মোট 3 কার্বন, একটা কার্বন পরমাণু হ্রাস পাবে এখানে। আর টারশিয়ারির ক্ষেত্রে প্রথমে সালফিউরিক অ্যাসিড, যেহেতু আমরা এখানে সালফিউরিক ব্যবহার করি, গাঢ় সালফিউরিক এখান থেকে এখনো পানিকে শোষণ করে ফেলে, কারণ আমরা জানি গাঢ় সালফিউরিক নিরোধক পদার্থ, অ্যালকিন তৈরি করে ফেলবে। এই অ্যালকিনটা আবার এবার জারিত হয়ে কিটোন তৈরি করবে, আবার অ্যাসিড তৈরি করবে। এখানে এটা কত কার্বন? 4 কার্বন বিশিষ্ট, 1 2 3 4। এখানে যেটা কিটোন হয় সেটা 1 2 3 কার্বন বিশিষ্ট, যেটা অ্যাসিড হয় সেটা 2 কার্বন বিশিষ্ট। তোমরা লক্ষ্য করো, টারশিয়ারি যদি হয়, টারশিয়ারির ক্ষেত্রে অ্যালকোহলের কার্বন পরমাণুর সংখ্যা যা থাকবে, উৎপন্ন কিটোনে তার চেয়ে একটা কার্বন পরমাণুর সংখ্যা কম থাকবে, এবং উৎপন্ন অ্যাসিডের ভিতরে আরেকটা কার্বন পরমাণুর সংখ্যা কম থাকবে। এইভাবে আমরা উৎপন্ন পদার্থের অবস্থা, অর্থাৎ কত কার্বন বিশিষ্ট হচ্ছে, কার্বন পরমাণুর সংখ্যা হ্রাস পাচ্ছে কিনা বা কয়টা হ্রাস পাচ্ছে, এইটা পর্যবেক্ষণ করার মাধ্যমে আমরা জারণ প্রক্রিয়ায় প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারিকে পার্থক্য করতে পারি। তোমাদের কোনো প্রশ্ন আছে? সময় শেষ পর্যায়ে। না স্যার। অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।